মানুষ ও প্রকৃতি বহু যুগ ধরেই একে অপরের পরিপূরক। মানুষের মন যেমন কখনোই আগে থেকে পড়ে উঠতে পারা যায় না, ঠিক তেমনই প্রকৃতি কখন কোন রুদ্ররূপ ধারণ করবে সেটিও আগে থাকতে 100% বোঝা সম্ভব নয়। 2004-এ আমরা প্রথম ভয়ঙ্কর সুনামির মুখোমুখি হয়েছিলাম বটে, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না বহু আগে 1934 সালের 7ই এপ্রিল নরওয়ের গাইরাঙ্গের গ্রাম ল্যান্ডস্লাইডের কারণে এক বিশাল সুনামির সম্মুখীন হয়েছিল, যার ফলে গ্রামটা জলের তলায় চলে যায়। সেই ঘটনার উপর কেন্দ্র করে 2015 সালে একটি মুভি রিলিজ হয়, দ্য ওয়েভ, যা নিয়ে আজকের এই ভিডিও। মুভির শুরুতে দেখানো হয় নরওয়ের বেশ কিছু পাহাড়ে ধস নামার কারণে সুনামির মতো পরিস্থিতি তৈরি হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছে, যা একটি গোটা গ্রামকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ফলে ধসপ্রবণ এলাকা হওয়ার কারণে সেখানে আবারও সুনামি আসার সম্ভাবনা রয়েছে। গল্পে আমরা ক্রিসের সাথে পরিচিত হই। ক্রিস পেশায় একজন জিওলজিস্ট। ক্রিসের স্ত্রী ইডুন, ছেলে সন্দ্রে ও মেয়ে জুলিয়াকে নিয়ে ক্রিস নরওয়ের গাইরাঞ্জার এলাকায় বসবাস করত। গ্রামটি চারিদিকে পাহাড় বেষ্টিত এবং সমুদ্রের নিকটে অবস্থিত। ক্রিসের চাকরির সেদিন শেষ দিন, কারণ তারা একটি অন্য জায়গায় শিফট করবে। ক্রিসের স্ত্রী ইডুন তাদের সঙ্গে সেই মুহূর্তে যেতে পারছিল না, কারণ সে গাইরাঞ্জার এলাকাতেই অবস্থিত একটা হোটেলে চাকরি করত। তাই সে পরে ওদের সাথে জয়েন করবে। ক্রিস অফিসে এলে আমরা আরও কয়েকজনকে দেখতে পাই, যেমন ক্রিসের বস আরবিড, তার কলিগ মার্গট, জেকব ও জর্জ। তারা সেখানে সবাই মিলে একটা বড় পাহাড়কে মনিটর করছিল, কারণ সার্ভে করার সময় সেই পাহাড়টিতে একটি বড় ফাটল লক্ষ্য করা গেছে। সেই পাহাড়টিতে তারা কিছু সেন্সার কেবল লাগিয়ে রেখেছিল, যাতে পাহাড়ে কোনো রকম পরিবর্তন এলে তারা শহরের মানুষকে আগে থাকতেই সাবধান করে দিতে পারে। এরপর তারা ক্রিসকে একটি ছোট্ট কেক কেটে ফেয়ারওয়েল পার্টি দেয়। পার্টি শেষ হলে ক্রিস তার নিজের জিনিসপত্র গোছানোর সময় শুনতে পায় যে তার কলিগরা আলোচনা করছে যে 4 ও 5 নাম্বার স্টেশনের কানেকশন হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। ক্রিস এসে কন্ট্রোল রুমের মনিটর দেখতে পায় যে দুটো স্টেশনের সিগন্যাল ক্রমাগত ওঠানামা করছে। ক্রিস এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তার বস আরবিড বলে যে চিন্তার কিছু কারণ নেই, তারা এই দিকটা সামলে নেবে। ক্রিস বাড়ি চলে এলে সবাই নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে, কারণ সেদিনই তারা এই জায়গা ছেড়ে চলে যাবে। হাতে বাড়ির কাজ থাকলেও ক্রিসের মাথা থেকে কিছুতেই সেই সিগন্যালের বন্ধ হওয়ার বিষয়টা যাচ্ছিল না। তাই সে বাড়িতেও ল্যাপটপে অফিসের ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে বসে পড়ে। তার মনে সংকেত দিচ্ছিল যেন কিছু একটা খারাপ হতে চলেছে। এরপর সে নিজের 2 সন্তানকে নিয়ে অন্য শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইডুনও নিজের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ সেখানে তার নাইট ডিউটি। এদিকে ক্রিস যখন জেটি পারাপার করার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখনই হঠাৎ তার চোখ পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পাহাড়ের দিকে, যেটি খুব বিপজ্জনক অবস্থায় ছিল। ক্রিস সেই দিকে অপলকভাবে তাকিয়ে থাকে এবং হঠাৎই কিছু একটা মনস্থির করে সে আবার গাড়িটা ঘুরিয়ে নেয় তার পুরনো শহরের উদ্দেশ্যে এবং এসে উপস্থিত হয় তার অফিসের সামনে। বাচ্চাদের গাড়িতে অপেক্ষা করতে বলে সে অফিসে যায় এবং কলিগদের সাথে এই বিষয়ে আলোচনা করতে থাকে। কিছুক্ষণ আলাপ আলোচনার পর ক্রিস তার এক কলিগকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে পাহাড়ের সেই ফাটল সৃষ্টি হওয়া জায়গাটি নিজে দেখতে যায়। কোমরে দড়ি বেঁধে তারা সাবধানতার সঙ্গে পাহাড়ের ফাটলে প্রবেশ করে এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করার সময় তারা একগোছা তারকে অদ্ভুতভাবে ছিঁড়ে থাকতে দেখে। তারগুলো ছিল যথেষ্ট শক্তপোক্ত এবং বিনা কারণে এমনি সেগুলো ছেঁড়ার কথা নয়। এই ব্যাপারটা ক্রিসকে চিন্তিত করে তুললেও তার সহকর্মীরা এই ব্যাপারকে অতটা গুরুত্ব দেয় না। সে তাদেরকে সময় থাকতে বারবার পদক্ষেপ নেওয়ার জন্য বলতে থাকে এবং এই ব্যাপারও সাবধান হতে বলে যে এখনই যদি কিছু না করা হয় তাহলে সুনামির সৃষ্টি হবে এবং এক একটি ঢেউয়ের উচ্চতা 40 থেকে 50 ফুট পর্যন্ত হতে পারে, যা এই গ্রামকে ভাসিয়ে নিয়ে যাবে এবং এই জায়গাটির পরে আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ক্রিস এও বলে যে তাদের উচিত এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে গ্রামের সমস্ত মানুষকে সতর্ক করে দেওয়া, যাতে তারা সময় থাকতে এখান থেকে দূরে চলে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ক্রিসকে তারা কেউ সিরিয়াসলি নেয় না। সে নিরাশ হয়ে পড়ে এবং গাড়ির কাছে এসে যখন দেখে, তখন সে একটা নোট খুঁজে পায় যেখানে তার বাচ্চারা তাকে উদ্দেশ্য করে লিখে গেছিল তারা অপেক্ষা করে ক্লান্ত হয়ে গেছে এবং মাকে ফোন করে ডেকে নিয়েছে, অর্থাৎ তারা তাদের মায়ের সাথে চলে গেছে। ক্রিস তাদের সাথে দেখা করার জন্য হোটেলের দিকে রওনা দেয়। এইসব ব্যাপারে অনেকটা দেরি হয়ে গেলে তারা সেদিন আর গ্রাম ছেড়ে যেতে পারে না।
তখন ক্রিস জুলিয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় এবং সন্দ্রে মায়ের হোটেলেই একটা রুম নিয়ে সেখানে থেকে যায়। এদিকে হেড অফিসে একজন কর্মচারী জর্জ তার মনিটরে জলের স্তর ওঠানামা করার কিছু সিগন্যাল খুঁজে পায়। সে দৌড়ে সিনিয়রদের ডেকে আনে এবং মনিটরে জলস্তরের এই অবস্থা দেখে আরবিড ও জেকব সেই রাতেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে তারা সেই ফাটলে নেমে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। অন্যদিকে রাতের বেলা ক্রিসের ঘুম ভেঙে যায় এবং বাইরে এসে পাহাড়ের দিকে দেখতে থাকলে কিছু একটা আঁচ করে তখনই হেড অফিসে ফোন করে। এদিকে কাজ করার সময় আরবিড ও জেকবের উপর কিছু পরিমাণে পাথর ভেঙে পড়লে তারা কিছুটা ভয় পেলেও নিজেদের কাজ চালু রাখে। ক্রিস একবার আকাশের দিকে তাকালে দেখে পাখির ঝাঁক উড়ে চলেছে। বুঝতে পারে এটা অশুভ সংকেত, কারণ পশু পাখিরা বিপর্যয়ের আঁচ আগে থেকেই পেয়ে যায়। তখন ক্রিস ঘরে এসে কিছু পুরনো ফাইল ঘাঁটতে থাকে। এদিকে হেড অফিসেও বড়সড় কোনো বিপর্যয়ের সংকেত আসতে থাকলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন ক্রিস হেড অফিসে ফোন করে জানায় সে কিছু পুরনো কাগজপত্র দেখেছে যা বড় কোনো বিপর্যয়ের সংকেত দিচ্ছে। তাই জন্য সে আরবিড এবং জেকবকে তাড়াতাড়ি খাদ থেকে বেরিয়ে আসতে বলে। জেকব ও আরবিড সেই মতো বেরিয়ে আসতে গেলে এবার একটি বড় পাথরের চাই এসে জেকবের পায়ের উপর পড়লে সে আহত হয়। তারা লক্ষ্য করে যে দুটি পাহাড়ের মধ্যে যতই দূরত্ব কমে আসছে তত মোটা লোহার পাইপগুলো একে একে ভেঙে যাচ্ছে। ক্রিস ফোনে হেড অফিসে বলে গ্রামের মধ্যে থাকা ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দিতে। সেই মতো সাইরেন শুনতেই সবাই ঘুম থেকে উঠে পড়লে খানিকক্ষণের মধ্যেই পাহাড়ে ভয়ঙ্করভাবে ধস নামে এবং ধসের কারণে আরবিড ওখানে মারা যায়। শহরের সব জায়গায় ভূমিকম্প অনুভূত হতে শুরু করে। ক্রিস জুলিয়াকে নিয়ে বাড়ি থেকে এই সুযোগে বেরিয়ে যায়। ইডুন ক্রিসের মুখে এইসব আগে থাকতেই শুনেছিল, তাই সে সাইরেনের শব্দে বুঝতে পারে যে সুনামি আসতে চলেছে। তখনই সে এবং তার কলিগ সমস্ত বোর্ডারদের দরজায় ধাক্কা দিয়ে তুলে দেয়। এরই মধ্যে ক্রিস ফোন করে ইডুনকে বলে যে তাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে কোনো উঁচু জায়গায় পৌঁছানোর জন্য। ইডুন তাকে জানায় যে জুলিয়াকে সুরক্ষিত রাখতে এবং সে সন্দ্রেকে নিয়ে তাদের হোটেলের বাসে সেখানে পৌঁছচ্ছে। এরই মধ্যে দেখা যায় পাহাড়ে ধসের কারণে বিশালাকার ঢেউয়ের সৃষ্টি হয়েছে যা গ্রামের দিকে এগিয়ে আসছে। সমস্ত মানুষ প্রাণ ভয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, ফলে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে। ক্রিস হাতের ঘড়ি থেকে বুঝতে পারে 10 মিনিটের মধ্যে 6 মিনিট পেরিয়ে গেছে এবং বেঁচে থাকতে 4 মিনিটের মধ্যে তারা যদি কোনো উঁচু জায়গায় না পৌঁছতে পারে তাহলে সবাই মারা যাবে। তাই সে রাস্তায় জুলিয়াকে নিয়ে বেরিয়ে দৌড়তে থাকে এবং তার সাথে আশেপাশের গাড়িগুলো থেকেও মানুষজনকে নেমে আসার জন্য বলে। ওদিকে হোটেলে সবাইকে নিয়ে বেরোনোর সময় ইডুন খেয়াল করে সন্দ্রে সেখানে নেই, কারণ সন্দ্রে ঘুম না আসার কারণে বেসমেন্টে নেমে কানে হেডফোন দিয়ে স্কেটিং করছিল। কানে হেডফোন থাকায় আশেপাশের হইচই বা সাইরেনের শব্দ কিছুই শুনতে পায়নি। ইডুন তাকে পাগলের মতো খুঁজতে থাকে। এই সময় হোটেলের এক মহিলা মারিয়া ও তার স্বামী ইডুনকে সাহায্য করতে এগিয়ে আসে, যার ফলে তাদের বাস বেরিয়ে যায়। ওদিকে ক্রিস হাতের ঘড়িতে দেখে আর মাত্র 56 সেকেন্ড পড়ে আছে। তাই সে জুলিয়াকে কোলে তুলে নিয়ে দৌড়ানোর সময় দেখতে পায় তার এক প্রতিবেশী স্ত্রী দুটি গাড়ির মাঝে আটকে পড়ে রয়েছে। ক্রিস নিজের মেয়েকে সেই প্রতিবেশীর সঙ্গে পাঠিয়ে দেয় এবং নিজে সেই মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কোনো রকমের গাড়ি সরিয়ে সেই মহিলাকে বের করে আনতে পারলে দুজন ছুটতে শুরু করে, কিন্তু এরই মধ্যে সময় শেষ এবং বিশালাকার ঢেউ আছড়ে পড়ল। ক্রিস আর কোনো উপায় না খুঁজে পেয়ে একটি গাড়িতে সে মহিলাকে বসিয়ে নিজেও সেই গাড়িতে ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সেই বিশাল ঢেউ গাড়িগুলোর উপর আছড়ে পড়লে এক নিমেষেই সব জলের তলায় চলে যায়। ওদিকে ইডুন আর সন্দ্রে সেই বয়স্ক দম্পতির সাথে হোটেলের বাইরে এলে দেখে বিশাল আকৃতির ঢেউ কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের হোটেলের উপর আছড়ে পড়তে চলেছে। ফলে কোনো উপায় না থাকায় তারা আবার হোটেলের ভিতরে প্রবেশ করে এবং বিশাল ঢেউ তাদের হোটেলে আছড়ে পড়ে। ইডুন সবাইকে নিয়ে বেসমেন্টের দিকে দৌড়তে শুরু করলো। সবাই দৌড়ে গিয়ে কোনো রকমে ঢুকে পড়লেও সেই মহিলা বোর্ডার যার নাম মারিয়া সে ঢুকতে পারে না এবং জলের তোড়ে ভেসে যায়। কোনো রকমে তারা বেসমেন্টের দরজা বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ওদিকে ক্রিসের জ্ঞান ফিরে এলে আমরা দেখতে পাই সেই প্রতিবেশী মহিলাটি মারা গেছে। সে কোনো রকমে উল্টে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে এলে দেখে চারপাশে যেন ধ্বংস লীলা চলছে। নিজের চেনা শহরকে আজ তার অচেনা লাগছে। ক্রিস নিজেকে ধাতস্থ করে জুলিয়ার খোঁজে সুরক্ষিত উঁচু স্থানে যাওয়া শুরু করে, আর একসময় জুলিয়াকে সুরক্ষিত খুঁজেও পায়। ক্রিসের প্রতিবেশী স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আশাহত হয়ে পড়ে। এরই মাঝখানে ক্রিস সেখানে মোবাইলে কথা বলা এক লোকের থেকে ফোন চেয়ে সেই বাসের খোঁজ করতে থাকে যে বাসে ইডুন,
সন্দ্রেকে নিয়ে আসবে বলেছিল, কিন্তু ওপাশ থেকে সেই রকম কোনো খবর না পাওয়ায় ছোট্ট জুলিয়াকে সেই প্রতিবেশীর কাছে রেখে সে নিজেই বাসের সন্ধানে বেরিয়ে পড়ে। ওদিকে হোটেলে আটকে পড়া ইডুন, সন্দ্রে এবং সেই বয়স্ক লোকটিকে দেখানো হয়। ইডুন একটি এমার্জেন্সি লাইট জ্বালিয়ে চারপাশের অবস্থা থেকে বুঝতে পারে জলের উচ্চতা ক্রমশ বাড়ছে, ফলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ইডুন ভেন্টিলেশনের পাইপ দিয়ে বেরোবার কথা চিন্তা করে, কিন্তু জায়গা এতটাই সরু যে সেইখান দিয়ে যাওয়া আসা করা যাবে না। এদিকে বেসমেন্টে জল বাড়তে থাকার জন্য তারা সবাই নিজের পোশাক দিয়ে বেসমেন্টের দরজা চেপে জল আটকানোর চেষ্টা করে। এরই মাঝখানে মারিয়া, অর্থাৎ সেই জলে ভেসে যাওয়া মহিলা বোর্ডারের স্বামীকে আমরা দেখতে পাই এবং সে অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। সে সন্দ্রের উপর খুবই রাগ করে, কারণ সে মনে করছিল সন্দ্রাকে খুঁজতে দেরি হওয়ায়, ওর জন্যই তাদের বাস বেরিয়ে যাওয়ায় তার স্ত্রী মারিয়া জলে ভেসে গেছে। আসলে চোখের সামনে স্ত্রীর মৃত্যু ও নিজের আসন্ন মৃত্যুকে ঘনিয়ে আসতে দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ছিল। ওদিকে ক্রিস একটা ছোট্ট নৌকা করে সেই বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। চারিদিকে শুধু জল এবং সেই জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে মানুষের মৃতদেহ। বেশ খানিকটা খোঁজাখুঁজি করার পর ক্রিস সেই বাসটিকে খুঁজে পায়। কোনো মতে দরজা খুলে বাসের ভিতরে প্রবেশ করলে প্রথমেই বাস ড্রাইভারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, আর সাথে সেখানে ছড়িয়ে পড়ে রয়েছে একের পর এক মৃতদেহ। অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ যারা যারা বাঁচার আশায় সে বাসে করে বেরিয়েছিল তারা একজনও জীবিত নেই। ক্রিসের হৃদস্পন্দন কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় এই ভেবে যে হয়তো এই বাসেই তার ছেলে এবং স্ত্রী আছে। একটা সার্চ লাইট জেলে সে একের পর এক নিথর দেহগুলো পরীক্ষা করতে থাকে। অবশেষে তার স্ত্রী ও ছেলেকে বাসে না পেয়ে সে বাস থেকে বেরিয়ে পড়ে এবং কোনো রকমে পৌঁছে যায় সেই হোটেলের সামনে। এদিকে হোটেলের বেসমেন্টে জল বেড়েই চলেছে। এখন এমনই অবস্থা যে শুধু তারা তাদের মুখটি নিঃশ্বাস নেওয়ার জন্য জলের বাইরে বের করে রাখতে পারছে। তারা হোটেলের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু জলের প্রবল তোড়ে হোটেলের পিলার ভেঙে দরজার সামনে পড়ে থাকায় তারা দরজা খুলতে ব্যর্থ হয়। এরই মাঝখানে ফিলিপ, অর্থাৎ মারিয়ার স্বামী, নিজের জীবন বাঁচানোর জন্য ইডুন ও সন্দ্রেকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করতে থাকে। ফিলিপ সন্দ্রেকে জলের তলায় ডুবিয়ে রাখতে চাইলে ইডুন মরিয়া হয়ে ফিলিপকে জলের তলায় ডুবিয়ে দেয় এবং হাতাহাতির মাঝখানে ফিলিপের মৃত্যু হয়। এরপর ইডুন অনুশোচনায় ভুগতে শুরু করে। ওদিকে ক্রিস হোটেলের ভিতর ঢুকে চিৎকার করে নিজের স্ত্রী ও ছেলেকে খুঁজতে থাকে। একবার বেসমেন্টের সামনেও যায়, কিন্তু বেসমেন্ট জলভর্তি অবস্থায় দেখে সেইখান থেকে চলে যায়। খুঁজতে খুঁজতে সে সন্দ্রের রুমে গেলে সেখানে ছেলে জিনিসপত্র পড়ে থাকতে দেখে সে ভাবে তার স্ত্রী ও ছেলে হয়তো বেঁচে নেই। তাই সে দুঃখে ভেঙে পড়ে এবং রাগে দুঃখে সেখান থেকে একটা লোহার পাইপ তুলে নিয়ে চারপাশে আঘাত করতে থাকে। এই আঘাতের ফলে সৃষ্টি হওয়া শব্দ বেসমেন্টে আটকে থাকা সন্দ্রে ও ইডুন শুনতে পেলে তারা আশার আলো দেখতে পায়। তারাও বেসমেন্টের পাইপের গায়ে জোরে জোরে আঘাত করতে শুরু করে এবং সেই শব্দ ক্রিস শুনে বুঝে যায় যে বেসমেন্টে কেউ আটকে আছে। সে বেসমেন্টের দিকে দৌড়তে থাকে ও সেখানে এসে দম নিয়ে জল ভর্তি বেসমেন্টের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সে বেসমেন্টের দরজা খুলতে গিয়ে দেখে বড় বড় পিলারের পাথর বেসমেন্টের দরজা আটকে রেখেছে। ক্রিস পাথরগুলো সরাতে শুরু করে। ওদিকে ভেন্টিলেশনের পাইপ দিয়ে ঘরের ভিতর জল প্রবেশ করতে শুরু করে। ইডুন সন্দ্রেকে নিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে এবং দুজনের মিলিত প্রচেষ্টায় একসময় দরজাটা খুলেও ফেলে। দরজার ওপারে ক্রিস এবং ইডুন একে অপরকে দেখে ভীষণ খুশি হয়। ক্রিস তাকে আগে বের করে আনার পর ছেলেকে বাঁচানোর জন্য নিজেই জলের ভিতর আবার ঝাঁপ দেয়। সন্দ্রের মধ্যে খুবই ভয় পেয়ে গেছে, তাই ক্রিস তাকে সাহস যোগায় এবং বলে যে তার বোন জুলিয়া বাইরে তাদের জন্য অপেক্ষা করছে। সন্দ্রের সাহস করে জলে ডুব দিয়ে এগিয়ে এলেও ক্রিস এগোতে পারে না। এদিকে ইডুন সন্দ্রেকে দেখতে পায় ও তাকে ক্রিসের ব্যাপারে জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে না পারায় নিজেই জলের ভিতর ঝাঁপ দিয়ে খুঁজতে খুঁজতে ক্রিসকে দেখতে পায়। সে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে গেছে। তাকে কোনো রকমে জল থেকে তুলে আনলে দেখা যায় তার নিঃশ্বাস চলছে না। তখন ইডুন ও সন্দ্রে মিলে ওর বুকে চাপ দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু করে, আর কিছুক্ষণ পর তার শরীর স্বাভাবিক হয়। তারা সবাই মিলে সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে ও নতুন জীবনের দিকে যাত্রা শুরু করে। আপনজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা জুলিয়া নিজের পরিবারকে ফিরে আসতে দেখে আনন্দে আত্মহারা হয়ে সবার কাছে দৌড়ে যায় ও সবার হ্যাপি রিইউনিয়ন দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়।